আমার আপু শ্যামা দেখতে অপূর্ব সুন্দরী, তার হরিণের মতো চোখ, বনুলতার মতো লম্বা চুল আর মায়াবী হাসি যেন সবাইকে মুগ্ধ করে। ছোটবেলা থেকেই আমি বড় আপুকে অনেক সম্মান করতাম। বড় আপু আমাকে অনেক স্নেহ করত। কিন্তু বন্ধুরা, একদিন বাবা মা নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। অনেক বেশি রাত হয়ে যাওয়ায় বাবা মা আর নানু বাড়ি থেকে আসতে পারিনি। আর এদিকে আপু একা একা থাকতে ভয় পেত। তারপর যা হলো বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবে। নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যায়। হ্যালো বন্ধুরা, আমার নাম দুলাল। আমি বাংলাদেশের একজন ছেলে। সম্প্রতি আমি একটি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেছি। আজকে আমি তোমাদের একটি গল্প শোনাব, যেটি আমার বড় আপু শ্যামাকে নিয়ে। আমার আপু আমার জীবনে একটি বিশেষ স্থান জুড়ে আছেন। ছোটবেলা থেকে আমরা দুই ভাই বোন একসঙ্গে অনেক দুষ্টুমি করেছি, হাসি আনন্দে দিন কাটিয়েছি। কিন্তু এখন আপুর আচরণে কিছু একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছি। আমার আপু শ্যামা দেখতে অপূর্ব সুন্দরী, তার হরিণীর মতো চোখ, বনলতার মতো লম্বা চুল আর মায়াবী হাসি যেন সবাইকে মুগ্ধ করে। আমাদের মধ্যে এমন একটা সম্পর্ক যেন আমরা একে অপরের ছায়া। ছোটবেলায় আমরা একসঙ্গে গাছে চড়তাম, লুকোচুরি খেলতাম আর মা বাবার সঙ্গে গল্প করে রাত কাটাতাম। আমাদের এই বন্ধন দেখে মা বাবা সব সময় খুশি হতেন। কিন্তু এখন আপুর দিকে তাকালে আমার মনে একটা অস্বস্তি কাজ করে। তার চোখে কিছু একটা লুকোনো আছে যা আমি বুঝতে পারছি না। একদিন সন্ধ্যায় আমি বাড়ির ছাদে বসে বই পড়ছিলাম। আপু এসে আমার পাশে দাঁড়ালেন। তিনি হঠাৎ বললেন, দুলাল, তুই কি কখনো ভেবেছিস জীবনে কি করতে চাস? আমি অবাক হয়ে বললাম, আপু হঠাৎ এ প্রশ্ন কেন? আমি তো চাকরি খুঁজছি। তিনি হাসলেন, কিন্তু সেই হাসিতে কিছু একটা অস্বাভাবিক লাগল। তিনি বললেন, জীবন অনেক বড় দুলাল, কখনো কখনো আমাদের এমন সিদ্ধান্ত নিতে হয় যা অন্যরা বুঝবে না। আমি কিছু বলতে যাব, কিন্তু তিনি তাড়াতাড়ি নিচে চলে গেলেন। পরের দিন সকালে আপু আমার জন্য নাস্তা বানিয়ে আনলেন। এটা তার জন্য নতুন কিছু না, কিন্তু তার হাতে একটা অদ্ভুত কাঁপুনি ছিল। আমি বললাম, আপু তুমি ঠিক আছো তো? তিনি দ্রুত বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, তুই খা। কিন্তু তার চোখ এড়িয়ে যাওয়া আমার নজরে পড়ল। আমার মনে হলো তিনি কিছু বলতে চান কিন্তু পারছেন না। আমি ভাবলাম, আপু কি কোনো সমস্যায় পড়েছেন নাকি আমার থেকে কিছু লুক হচ্ছেন। একদিন রাতে আমি আপু রুম এর সামনে দিয়ে যাচ্ছিলাম। দরজা একটু ফাঁক ছিল, ভিতর থেকে আপুর ফোনে কথা বলার আওয়াজ পেলাম। তিনি বলছিলেন, না, আমি এখনো বলতে পারিনি, আমার ভয় করছে। আমি দাঁড়িয়ে পড়লাম। কার সঙ্গে কথা বলছেন, কি বলতে পারেননি? আমার মনে একটা অজানা ভয় জন্ম নিল। আমি দরজার কাছে আর একটু এগিয়ে গেলাম, কিন্তু তখনই আপু ফোন কেটে দিলেন। আমি দ্রুত নিজের রুমে ফিরে গেলাম। পরদিন আপু আমাকে একটা ছবি দেখালেন, একটি মেয়ের ছবি। তিনি হেসে বললেন, দুলাল, এই মেয়েটি কেমন? আমি লজ্জা পেয়ে বললাম, আপু তুমি এসো কি শুরু করলে? তিনি হাসতে হাসতে বললেন, এটা আমার এক বান্ধবীর ছোট বোন। তোর জন্য পছন্দ হলে আমি কথা বলতে পারি। আমি লজ্জায় কি বলব বুঝতে পারলাম না, কিন্তু আপুর হাসির পেছনে কিছু একটা লুকিয়ে আছে বলে মনে হলো। তিনি কি আমাকে বিভ্রান্ত করতে চাইছেন? আমার মনে সন্দেহ আরও গাঢ় হল। আপু আমার সঙ্গে এমন রহস্যময় আচরণ কেন করছেন? তিনি কি আমার জীবনে কিছু পরিবর্তন আনতে চাইছেন, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? আমি ঠিক করলাম আমি আপুরে আচরণের পেছনের কারণ খুঁজে বের করব। আমি লক্ষ্য করলাম আপু প্রায় রাতে ফোনে কারোর সঙ্গে কথা বলেন, কিন্তু কার সঙ্গে, এই প্রশ্ন আমাকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছিল। সেই রাতে আমি আপুর রুম এর কাছে গিয়ে দাঁড়ালাম। তিনি আবার ফোনে কথা বলছিলেন। আমি শুনলাম তিনি বলছেন, আমি জানি এটা ঠিক হবে, কিন্তু আমার ভয় করছে। দুলাল যদি না বোঝে। আমার নাম শুনে আমার বুক ধক করে উঠল। আপু আমাকে নিয়ে কি ভাবছেন? আমি আর দাঁড়ালাম না, নিজের রুমে ফিরে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম এল না। আপু এই রহস্য আমাকে আরও বিভ্রান্ত করল। আমি ঠিক করলাম আমি এর শেষ দেখব। আপু রহস্যময় আচরণ আমার মনে একটা ঝড় তুলে দিয়েছিল। প্রতিদিন রাতে তার ফোনে কথা বলা, আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকানো, আর হঠাৎ হঠাৎ প্রশ্ন করা আমাকে বিভ্রান্ত করছিল। আমি ঠিক করলাম এই রহস্যের জট আমাকে খুলতেই হবে। পরদিন সকালে আমি আপুর সঙ্গে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নিলাম, কিন্তু আপু সকাল থেকেই ব্যস্ত ছিলেন, কখনো ফোনে কখনো বাইরে যাওয়ার তোড়জোড় করছেন। আমার মনে হলো তিনি ইচ্ছাকৃতভাবে আমাকে এড়িয়ে যাচ্ছেন। বিকেলে আমি আপুকে বাড়ির উঠোনে দেখলাম। তিনি একটা ফুলের গাছের পাতা ছিঁড়ছিলেন। মনে হচ্ছিল যেন গভীর চিন্তায় ডুবে আছেন। আমি কাছে গিয়ে বললাম, আপু তুমি কি আমার সঙ্গে কিছু শেয়ার করতে চাও?
আপু চমকে উঠলেন। তারপর হেসে বললেন, দুলাল তুই এত গোয়েন্দাগিরি কবে থেকে শুরু করলি? তার এই হাসি আমাকে আরও সন্দেহজনক মনে হল। আমি বললাম, আপু তুমি কিছু লুকোচ্ছ, আমি তোমার ভাই। আমাকে বলতে পারো। কিন্তু আপু কিছু না বলে শুধু হাসলেন আর চলে গেলেন। সন্ধ্যায় আমি বাড়ির পেছনের বাগানে গিয়ে বসলাম। আপু হঠাৎ এসে আমার পাশে বসলেন। তিনি একটা পুরনো ছবির অ্যালবাম নিয়ে এসেছিলেন। আমাদের ছোটবেলার ছবি দেখিয়ে বললেন, দুলাল মনে আছে আমরা কিভাবে বাগানে খেলতাম? আমি হাসলাম, কিন্তু আমার মন অন্যদিকে। আমি বললাম, আপু তুমি এভাবে কথা ঘুরিয়ে ফেলছ কেন? তুমি কি কোনো সমস্যায় আছো? পাপু চুপ করে রইলেন। তারপর বললেন, কিছু বিষয় আছে যা বলার সময় এখনো আসেনি। তারই কথা আমার কৌতূহল আরও বাড়িয়ে দিল। রাতে খাওয়ার টেবিলে আপু আমার দিকে বারবার তাকাচ্ছিলেন। মা বাবা যখন তাদের নিজেদের কথায় ব্যস্ত ছিলেন, আপু আমাকে ইশারায় তার রুম এ ডাকলেন। আমি গেলাম। ভাবলাম এবার হয়তো তিনি কিছু বলবেন, কিন্তু আপু শুধু একটা বই আমার হাতে দিয়ে বললেন, এটা পড়ে দেখ, তোর পছন্দ হবে। বইটার নাম ছিল গোপন জীবনের গল্প। আমি অবাক হয়ে বললাম, আপু তুমি কি আমাকে কিছু বোঝাতে চাইছ? তিনি হেসে বললেন, দুলাল তুই বেশি ভাবিস, শুধু পর। বইটা হাতে নিয়ে আমি আমার রুম এ ফিরলাম। রাতে বইটার পাতা উল্টাতে উল্টাতে আমার মনে হল আপু আমাকে কিছু বলতে চাইছেন, কিন্তু সরাসরি বলতে পারছেন না। বইটার গল্পগুলো ছিল মানুষের জীবনের গোপন সিদ্ধান্ত নিয়ে। আমার মনে হলো আপুকে আমাকে কোনো ইঙ্গিত দিচ্ছেন। আমি ঠিক করলাম পরদিন আপুর সঙ্গে আরও খোলাখুলি কথা বলবো। কিন্তু আমার মনে একটা ভয়ও কাজ করছিল। আপুরই রহস্যের পেছনে কি আছে? পরের দিন সকালে আমি আপুকে খুঁজলাম, কিন্তু তিনি বাড়িতে ছিলেন না। মা বললেন, আপু তার বান্ধবীর বাড়িতে গেছেন। আমার মনে হলো এটা আর একটা অজুহাত। আমি আপু ফোনের দিকে নজর রাখার সিদ্ধান্ত নিলাম। বিকেলে আপু ফিরলেন, কিন্তু তার মুখে একটা অদ্ভুত উদ্বেগ ছিল। আমি জিজ্ঞেস করলাম, আপু তুমি কোথায় ছিলে? তিনি হেসে বললেন, কেন তুই এখন আমার পেছনে গোয়েন্দা লাগিয়েছিস? আমি হাসলাম, কিন্তু ভেতরে ভেতরে আমার সন্দেহ আরও বাড়ল। সেই রাতে আমি আপুর ফোনটা হাতে পেলাম। তিনি বাথরুমে গিয়েছিলেন আর ফোনটা টেবিলে রেখে গিয়েছিলেন। আমি জানি এটা ঠিক না, কিন্তু আমার কৌতূহল আমাকে থামতে দিল না। আমি ফোনটা খুলে দেখলাম একটা মেসেজ এসছে। মেসেজটা ছিল সায়ন্ত নামের কারো কাছ থেকে লেখা ছিল, আমি অপেক্ষা করছি, তুমি কবে বলবে? আমার মাথা ঘুরে গেল। সায়ন্তকে আপু কাকে কি বলতে চান? আমি দ্রুত ফোনটা রেখে দিলাম, কিন্তু আমার মনের ঝড় থামল না। আমি রাতে বিছানায় শুয়ে ভাবছিলাম, আপুর এই গোপনীয়তার পেছনে কি আছে? সায়ন্তকে আপু কি আমার থেকে কিছু লোক হচ্ছেন যা আমার জীবনকেও বদলে দিতে পারে? আমার মনে হলো আমি যতই আপুর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, ততই তিনি আমার থেকে দূরে সরে যাচ্ছেন। আমি ঠিক করলাম আমি এই সায়ন্তের পরিচয় জানব, আর আপুর এই রহস্যের পেছনের শর্ত উদ্ঘাটন করব। সায়ন্ত নামটা আমার মাকে ঘুরপাক খাচ্ছিল। আপুর ফোন এ দেখা সেই মেসেজ আমাকে রাতে ঘুমোতে দেয়নি। আমি ভাবছিলাম, এই সায়ন্তকে আপু কেন তার সঙ্গে এত গোপনে কথা বলছেন? আমার মনে হলো আমি যদি এই রহস্য না খুলি, তাহলে আমার মনে শান্তি আর থাকবে না। আমি ঠিক করলাম আপুর আচরণের পেছনে কারণ জানতেই হবে। কিন্তু সরাসরি জিজ্ঞাসা করলে আপু আবার কথা ঘুরিয়ে ফেলবেন। তাই আমি সিদ্ধান্ত নিলাম, আর একটু গভীরে গিয়ে খোঁজ করব। সকালে আপু বাড়িতে ছিলেন না। মা বললেন তিনি বাজারে গেছেন। আমি ভাবলাম এটা একটা সুযোগ। আমি আপুর রুম এ গেলাম, জানি এটা ঠিক না, কিন্তু আমার মনের অস্থিরতা আমাকে থামতে দিচ্ছিল না। আপু টিভি একটা ডায়েরি পড়েছিল। আমি সেটা খুললাম। প্রথম কয়েক পাতায় আমাদের ছোটবেলার কিছু স্মৃতি লেখা ছিল। আমি পড়তে পড়তে হাসছিলাম, কিন্তু হঠাৎ একটা পাতায় সায়ন্ত নামটা চোখে পড়ল। লেখা ছিল, সায়ন্ত আমাকে বুঝিয়েছে ভালোবাসা সব সীমানা পেরিয়ে যায়। কিন্তু আমি কিভাবে বলবো? আমার হৃৎপিণ্ড দ্রুত চলতে শুরু করল। আমি ডায়েরিটা বন্ধ করে রেখে দিলাম। আপু কি কাউকে ভালোবাসেন? কিন্তু তিনি আমার থেকে এটা লুকোচ্ছেন কেন? আমি রুম থেকে বেরিয়ে এলাম, কিন্তু আমার মনের ঝরা আরও তীব্র হল। দুপুরে আপু ফিরলেন। তিনি আমাকে দেখে হাসলেন, কিন্তু আমি তার চোখে একটা উদ্বেগ দেখতে পেলাম। আমি বললাম, আপু তুমি এত ব্যস্ত কেন আজকাল? তিনি হেসে বললেন, দুলাল তুই এত প্রশ্ন করিস কেন? আমি তো রাপু, আমার কাজ থাকতে পারে। তার এই উত্তর আমাকে আরও বিভ্রান্ত করল। বিকেলে আমি বাড়ির ছাদে গিয়ে বসলাম। আপু এসে আমার পাশে দাঁড়ালেন। তিনি বললেন, দুলাল তুই কি কখনো ভেবেছিস জীবনে এমন কিছু সিদ্ধান্ত নিতে হয় যা বলতে গেলে গলা শুকিয়ে যায়? আমি অবাক হয়ে বললাম, আপু তুমি কি বলতে চাইছ? তিনি একটু থামলেন। তারপর বললেন, কিছু সত্য আছে যা বলতে সময় লাগে,
তুই আমার উপর ভরসা রাখিস ঠিক আছে। আমি মাথা নাড়লাম, কিন্তু আমার মনে সন্দেহ আরও গাঢ় হলো। সেই রাতে আমি আবার আপুর ফোনের কথা ভাবছিলাম। আমি ঠিক করলাম সায়ন্তের পরিচয় জানতে হবে। আমি আপু ফোনটা আবার হাতে পেলাম। এবার আরও একটা মেসেজ দেখলাম। লেখা ছিল, শ্যামা তুমি দুলালকে বলে ফেলো। আমি আর অপেক্ষা করতে পারছি না। আমার মাথা ঘুরে গেল। সায়ন্ত আমার কথা জানে, আপু আমাকে কি বলতে চান? আমি ফোনটা রেখে দিয়ে চুপচাপ রুমে ফিরলাম। আমার মনে হলো এই রহস্য আমাকে পাগল করে দেবে। পরের দিন আমি আপুকে সরাসরি জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নিলাম। খাওয়ার সময় আমি বললাম আপু সায়ন্তকে। আপু চমকে উঠলেন, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি দ্রুত বললেন, তুই সায়ন্তর নাম কোথায় পেলি? আমি বললাম, আপু আমি জানি তুমি কিছু লুকোচ্ছ, আমাকে বলো। আপু চুপ করে রইলেন। তারপর বললেন, দোলান এখনও সময় হয়নি, আমি বলবো। কিন্তু এখন নয়। তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি ছিল, যেন তিনি আমাকে কিছু বোঝাতে চাইছেন। আমি বাড়ির বাইরে গিয়ে একা হাঁটতে লাগলাম। আমার মনে হলো আপু কিছু একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমাকে বলতে ভয় পাচ্ছেন। আমি ভাবলাম সায়ন্ত কি আপু জীবনে কেউ বিশেষ? কিন্তু তিনি আমার থেকে এটা লুকোচ্ছেন কেন? আমার মনে হলো আমি যদি সায়ন্তের সঙ্গে দেখা করতে পারি তাহলে হয়তো কিছু জানতে পারব। আমি ঠিক করলাম আপুর ফোনের মেসেজগুলো আর একটু খোঁজ করব। সেই রাতে আপু আমাকে তার রুম এ ডাকলেন। তিনি বললেন, দুলাল তুই আমার উপর ভরসা রাখ। আমি যা করছি সেটা আমাদের সবার ভালোর জন্য। আমি বললাম, আপু তুমি আমাকে বলো না কেন? আমি তো তোমার ভাই। আপু হাসলেন, কিন্তু সেই হাসিতে কিছু একটা লুকিয়েছিল। তিনি বললেন, তুই একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আমি রুম থেকে বেরিয়ে এলাম, কিন্তু আমার মনের রহস্য আরও জটিল হয়ে গেল। আপুর কথাগুলো আমার মাথায় ঘুরছিল। সব ঠিক হয়ে যাবে বলে তিনি আমাকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু আমার মন শান্ত হচ্ছিল না। সায়ন্ত নামে সেই ব্যক্তিকে আপু কেন আমার কাছে তার পরিচয় লুকোচ্ছেন? আমার মনে হলো আমি যদি সায়ন্তর সঙ্গে কথা বলতে পারি তাহলে হয়তো এই রহস্যের কিছু উত্তর পাব। কিন্তু কিভাবে তাকে খুঁজে বের করব? আমি ঠিক করলাম আপুর ফোনের মেসেজগুলো আর একটু দেখব। পরদিন সকালে আপু বাড়িতে ছিলেন। তিনি রান্নাঘরে মায়ের সঙ্গে কথা বলছিলেন। আমি লক্ষ্য করলাম তিনি বারবার ফোন চেক করছেন। আমি চুপচাপ তার কাছে গিয়ে বললাম, আপু তুমি এত ফোন এ ব্যস্ত কেন? তিনি হেসে বললেন, দুলাল তুই কি এখন আমার ফোন এর পেছনেও লেগেছে? আমি হাসলাম, কিন্তু ভেতরে ভেতরে আমার কৌতূহল আরও বাড়ল। আমি ঠিক করলাম আজ রাতেই তার ফোনটা আরেকবার দেখব। দুপুরে আপু আমাকে তার রুমে ডাকলেন। তিনি একটা ছোট বাক্স হাতে দিয়ে বললেন, দোলাল এটা তুই রাখ। আমি অবাক হয়ে বাক্সটা খুললাম। ভেতরে একটা পুরনো ঘড়ি ছিল। আমি বললাম, আপু এটা কিসের জন্য? তিনি হাসলেন, এটা আমাদের বাবার পুরনো ঘড়ি, আমি চাই তুই এটা রাখিস। আমি বুঝলাম না আপু কেন হঠাৎ এমন উপহার দিচ্ছেন। আমার মনে হলো এটা আর একটা ইঙ্গিত। তিনি কি আমাকে কিছু বোঝাতে চাইছেন? সন্ধ্যায় আমি বাড়ির ছাদে গিয়ে বসলাম। আপু এসে আমার পাশে দাঁড়ালেন। তিনি বললেন, দুলাল তুই কি কখনো ভেবেছিস জীবনে কিছু গোপন রাখতে হয়, কিন্তু সেটা ভালোর জন্যই হয়? আমি বললাম, আপু তুমি এত রহস্য কেন করছো? আমাকে বলো না কি হয়েছে। তিনি একটু থামলেন। তারপর বললেন, আমি চাই তুই আমার উপর ভরসা রাখিস। আমি তোকে সব বলবো, কিন্তু এখন নয়। আমি আর কিছু বললাম না, কিন্তু আমার মনে সন্দেহ আরও বাড়ল। রাতে আপু যখন ঘুমিয়ে পড়লেন আমি তার ফোনটা হাতে নিলাম। এবার আমি আরেকটা মেসেজ দেখলাম। সায়ন্ত লিখেছিল, শ্যামা আমি আর অপেক্ষা করতে পারছি না, তুই দুলালকে বলে ফেল, সে বুঝবে। আমার মাথা গরম হয়ে গেল। সায়ন্ত আমার কথা জানে, কিন্তু আমি তার কথা কিছুই জানি না। আমি আরেকটা মেসেজ দেখলাম যেখানে লেখা ছিল, আমি কাল বিকেলে আসব, তুই তৈরি থাকিস। আমার মনে হলো এটা আমার সুযোগ। আমি সায়ন্তর সঙ্গে দেখা করব। পরদিন বিকেলে আমি বাড়ির কাছে অপেক্ষা করছিলাম। আমি জানতাম না সায়ন্ত কে, কিন্তু আমি তাকে দেখলেই চিনব। একটা ছেলে আমাদের বাড়ির দিকে আসছিল। সে দেখতে সাধারণ, কিন্তু তার চোখে একটা আলাদা আলো ছিল। আমি তাকে দেখে বুঝলাম এটাই সায়ন্ত। আমি তার কাছে গিয়ে বললাম, আপনি সায়ন্ত? সে অবাক হয়ে বলল, তুমি দুলাল তাই না? শ্যামা আমাকে তোমার কথা বলেছে। আমি বললাম, আপু কি লুকোচ্ছেন? আমাকে বলুন। সে হাসল, তোমার আপু তোমাকে সব বলবে। আমি শুধু বলতে পারি তিনি তোমাকে অনেক ভালোবাসেন। সায়ন্তর কথা শুনে আমার মন আরও বিভ্রান্ত হল। আমি বাড়িতে ফিরে আপুকে জিজ্ঞাসা করলাম, আপু সায়ন্তকে? আমি তাকে দেখেছি। আপু চমকে উঠলেন। তিনি বললেন, দুলাল তুই এতদূর চলে গেছিস? আমি বলেছিলাম আমি তোকে সব বলবো, কিন্তু এখনও সময় হয়নি। আমি বললাম, আপু আমি আর অপেক্ষা করতে পারছি না।
আমাকে বলো আপু চুপ করে রইলেন, তার চোখে একটা অদ্ভুত উদ্বেগ ছিল। আমি রাতে বিছানায় শুয়ে ভাবছিলাম সায়ন্ত আর আপু সম্পর্ক কি, আপু কেন আমার থেকে এত বড় সত্য লুক করছেন। আমার মনে হলো এই রহস্যের পেছনে কিছু একটা বড় কথা আছে। আমি ঠিক করলাম আমি সায়ন্তর সঙ্গে আরেকবার কথা বলবো, কিন্তু তার আগে আমি আপু ডায়েরিটা আর একবার দেখব, হয়তো সেখানে আরও কিছু ইঙ্গিত পাব। আমার মনের ঝড় থামছিল না, আর এই রহস্য আমাকে আরও গভীরে টেনে নিয়ে যাচ্ছিল। সায়ন্তীর সঙ্গে দেখা হওয়ার পর আমার মনের অস্থিরতা আরও বেড়ে গেল। তার কথাগুলো আমাকে শান্ত করার পরিবর্তে আরও বিভ্রান্ত করল। আপু আমাকে ভালোবাসেন এটা আমি জানি, কিন্তু তিনি কেন এত গোপনীয়তা করছেন। আমি ঠিক করলাম আপু ডায়েরিটা আরেকবার দেখব, হয়তো সেখানে এমন কিছু পাব যা আমাকে এই রহস্যের আরও কাছে নিয়ে যাবে। আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। সকালে আপু বাড়িতে ছিলেন, তিনি আমার জন্য চা বানিয়ে আনলেন, যেটা তার জন্য স্বাভাবিক, কিন্তু তার চোখে একটা অদ্ভুত উদ্বেগ ছিল। আমি বললাম, আপু তুমি ঠিক আছো তো, তুমি এত চিন্তিত কেন? তিনি হেসে বললেন, দুলাল তুই আমার বড় ভক্ত হয়ে গেছিস। আমি ঠিক আছি, কিন্তু তার হাসি আমার কাছে মেকি মনে হলো। আমি বুঝলাম তিনি কিছু লুক করছেন। আমি চুপ করে চা খেলাম, কিন্তু মনে মনে ঠিক করলাম আজই ডায়েরিটা দেখব। দুপুরে আপু বাইরে গেলেন, আমি তার রুম এগিয়ে ডায়েরিটা খুঁজলাম। এবার আমি আরও সাবধানে পড়লাম। একটা পাতায় লেখা ছিল, সায়ন্তের সঙ্গে আমার জীবন বদলে গেছে, কিন্তু আমি দুলালকে কিভাবে বলব, সে কি বুঝবে? আমার হৃৎপিণ্ড দ্রুত চলতে শুরু করল। আপু কি সায়ন্তের সঙ্গে কোনো বড় সিদ্ধান্ত নিয়েছেন? আমি আরও পড়লাম। আরেকটা পাতায় লেখা ছিল, আমি চাই দুলাল আমার সিদ্ধান্ত মেনে নিক, কিন্তু আমার ভয় হচ্ছে। আমি ডায়েরিটা বন্ধ করে রাখলাম। আমার মন ভয় আর কৌতূহলের মাঝে দোলাচল করছিল। বিকেলে আপু ফিরলেন, আমি তাকে দেখে বুঝলাম তিনি ক্লান্ত। আমি বললাম, আপু তুমি এত দৌড়াদৌড়ি কেন করছো? তিনি হেসে বললেন, দুলাল তুই এত গোয়েন্দাগিরি করিস কেন? আমি আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমি জানতাম এটা পুরো সত্য নয়। আমি বললাম, আপু তুমি সায়ন্তের কথা বলো, আমি তার সঙ্গে দেখা করেছি। আপু চুপ করে গেলেন, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, দুলাল তুই বেশি দূর চলে গেছিস। আমি তোকে বলবো, কিন্তু এখনও সময় হয়নি। সন্ধ্যায় আমি বাড়ির উঠোনে বসেছিলাম। আপু এসে আমার পাশে বসলেন। তিনি বললেন, দুলাল তুই একটু আমাকে সময় দে। আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আমি চাই তুই আমাকে সমর্থন করিস। আমি বললাম, আপু আমি তোমার ভাই, আমি তোমাকে সব সময় সমর্থন করব, কিন্তু তুমি আমাকে বলো না কেন? তিনি হাসলেন, দুলাল তুই একটু ধৈর্য ধর, আমি সব বলবো। তার কথায় আমার মন শান্ত হলো, বরং আরও অস্থির হলো। রাতে আমি আপু ফোন-এ আরেকটা মেসেজ দেখলাম। সায়ন্ত লিখেছিল, শ্যামা আমি তোমার জন্য সবকিছু করতে প্রস্তুত, কিন্তু তুমি দুলালকে বলে ফেলো, সে তোমার ভাই, সে বুঝবে। আমি ভাবলাম সায়ন্ত কি আপু জীবনে কেউ বিশেষ, কিন্তু আপু কেন আমার থেকে এটা লুকোচ্ছেন? আমি ঠিক করলাম আমি সায়ন্তের সঙ্গে আরেকবার কথা বলবো। আমি তার ফোন নাম্বারটা মনে রাখলাম। পরদিন আমি সায়নকে ফোন করলাম। সে ফোন ধরে বলল, দুলাল তুই এত চিন্তা করছিস কেন? তোর আপু তোকে অনেক ভালোবাসে, আমি শুধু তোর জন্য ভালো কিছু করতে চান। আমি বললাম, সায়ন্ত তুমি আমাকে স্পষ্ট করে বলো, আপু কি লুকোচ্ছেন? সে হাসল, দুলাল তুই তোর আপুর উপর ভরসা রাখ, তিনি তোকে সব বলবেন। আমি ফোন কেটে দিলাম। আমার মনে হলো সায়ন্ত কিছু লুকোচ্ছে। রাতে আমি আপুকে বললাম, আপু আমি সায়ন্তের সঙ্গে কথা বলেছি, তুমি আমাকে এখন বলো কি হয়েছে। আপু চুপ করে রইলেন, তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি ছিল। তিনি বললেন, দুলাল আমি চাই তুই আমাকে বিশ্বাস করিস। আমি যা করছি সেটা আমাদের পরিবারের জন্য। আমি আর কিছু বললাম না। আমার মনে হলো এই রহস্য আরও গভীর হচ্ছে, আর আমি এর শেষ দেখতে চাই। আপুর কথাগুলো আমার মনে একটা অদ্ভুত ঝড় তুলছিল। তিনি বারবার বলছেন আমাকে বিশ্বাস করতে, কিন্তু কি বিশ্বাস করব সেটাই তো বলছেন না। সায়ন্তের সঙ্গে কথা বলেও আমি কোনো স্পষ্ট উত্তর পেলাম না। আমার মনে হলো এই রহস্যের জট খুলতে আমাকে আরও গভীরে যেতে হবে। আমি ঠিক করলাম আপুর সঙ্গে আরেকবার খোলামেলা কথা বলবো, আর যদি তিনি না বলেন তাহলে আমি সায়ন্তের কাছ থেকে সত্য বের করব। সকালে আমি আপকে রান্নাঘরে পেলাম। তিনি মায়ের জন্য সবজি কাটছিলেন। আমি কাছে গিয়ে বললাম, আপু আমাকে এবার সত্যি বলো, তুমি আর সায়ন্ত কি লুকোচ্ছ? আপু হাত থামিয়ে আমার দিকে তাকালেন, তার চোখে একটা গভীর উদ্বেগ ছিল। তিনি বললেন, দুলাল তুই কেন এত জেদ করছিস? আমি বলেছি আমি তোকে সব বলবো, কিন্তু এখনও সময় হয়নি। আমি বললাম, আপু আমি তোর ভাই, আমার মনে হচ্ছে তুমি কোনো সমস্যায় আছো, আমাকে বলো। আপু চুপ করে রইলেন, তারপর বললেন, আমি ঠিক আছি, তুই চিন্তা করিস না। দুপুরে আমি বাড়ির উঠোনে বসেছিলাম। আপু এসে আমার পাশে বসলেন। তিনি একটা পুরনো ছবি আমাকে দেখালেন, যেখানে আমরা দুজন ছোটবেলায় একটা মেলায় গিয়েছিলাম।
তিনি হেসে বললেন, দুলাল, মনে আছে তুই কিভাবে সেদিন ফুচকা খেয়ে পেট খারাপ করেছিলি? আমি হাসলাম, কিন্তু আমার মন অন্যদিকে। আমি বললাম, আপু তুমি এভাবে কথা ঘুরিয়ে ফেলছ কেন? আমি সায়ন্তর সঙ্গে কথা বলেছি। সে বলেছে তুমি আমাকে কিছু বলতে চাও। আপু চুপ করে গেলেন। তারপর বললেন, দুলাল তুই একটু ধৈর্য ধর। আমি সব বলবো। বিকেলে আমি সায়ন্তকে আবার ফোন করলাম। আমি বললাম, সায়ন্ত, আমি আর অপেক্ষা করতে পারছি না। আপু আমাকে কিছুই বলছে না। তুমি আমাকে বলো কি হচ্ছে। সায়ন্ত একটু থাম। তারপর বলল, দুলাল, তোর আপু তোকে অনেক ভালোবাসে। তিনি শুধু চান তুই তাকে ভুল না বুঝিস। আমি তোকে শুধু এইটুকু বলতে পারি, তিনি একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন আর তিনি চান পিতাকে সমর্থন করিস। আমি বললাম, কিন্তু কি সিদ্ধান্ত? সায়ন্ত হাসল, তোর আপু নিজে বলবেন। তুই তাকে একটু সময় দে। সন্ধে আমি আপু রুমে গেলাম। তিনি একটা ডায়েরি হাতে নিয়ে বসেছিলেন। আমি বললাম, আপু, আমি তো ডায়েরি পড়েছি। আমি জানি তুমি সায়ন্তর সঙ্গে কিছু লুকোচ্ছ, আমাকে বলো। আপু চমকে উঠলেন। তিনি বললেন, দুলাল, তুই আমার ডায়েরি পড়েছিস? তুই এতদূর চলে গেছিস? আমি বললাম, আপু, আমি চিন্তায় আছি। তুমি আমাকে কিছু বলছো না? আমি তো তোমার ভাই। আপু চোখ নামিয়ে বললেন, আমি জানি তুই আমার জন্য চিন্তা করছিস, কিন্তু আমি তোকে বলবো। শুধু একটু সময় দে। রাতে আমি আপুর ফোনটা আবার দেখলাম, একটা নতুন মেসেজ ছিল। সায়ন্ত লিখেছিল, শামা, আমি কাল বাড়িতে আসব। আমি চাই তুমি দুলালকে সব বলে ফেলো। আমরা লোক হতে পারি না। আমার মাথা ঘুরে গেল। সায়ন্তকাল আসবে। আপু কি এবার সত্যি বলবেন? আমি ভাবলাম, আমি কাল সায়ন্তর সঙ্গে সরাসরি কথা বলবো। আমি আর অপেক্ষা করতে পারছিলাম না। পরদিন সকালে আমি বাড়ির বাইরে অপেক্ষা করছিলাম। সায়ন্ত এলো। সে আমাকে দেখে হাসল। আমি বললাম, সায়ন্ত, আমাকে এবার সত্যি বল, আপু কি লুক করছেন? সে বলল, দুলাল, তুই তোর আপুর সঙ্গে কথা বল। তিনি তোকে সব বলবেন। আমি শুধু বলতে পারি, তোর আপু একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন আর তিনি চান তুই তাকে বুঝিস। আমি আর কিছু বললাম না। আমি বাড়িতে ফিরলাম। আমি আপুকে তার রুম এ পেলাম। তিনি আমাকে দেখে বললেন, দুলাল, তুই সায়ন্তর সঙ্গে কথা বলেছিস, তাই না? আমি জানি তুই অনেক চিন্তায় আছিস। আমি তোকে কাল সব বলবো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আমি তার চোখে একটা আন্তরিকতা দেখলাম। আমি বললাম, আপু, আমি তোকে বিশ্বাস করি, কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। আপু হাসলেন, কাল দুলাল, কাল তুই সব জানবি। আমার মনের ঝড় থামল না, কিন্তু আমি জানতাম এই রহস্যের শেষ কাছে এসে গেছে। আপু প্রতিশ্রুতি আমার মনে একটা অদ্ভুত আশা জাগিয়েছিল। তিনি বলেছেন, আজ সব বলবেন, কিন্তু আমার মনের ভয় আর কৌতূহল আমাকে শান্ত হতে দিচ্ছিল না। সায়ন্তর কথা, আপু ডায়েরি আর তাদের মেসেজগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি জানতাম আজ এই রহস্যের জট খুলবে। আমি সকাল থেকে অস্থির হয়ে অপেক্ষা করছিলাম। সকালে আপু আমার জন্য নাস্তা নিয়ে এলেন। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে একটা উদ্বেগ ছিল। আমি বললাম, আপু, তুমি বলেছিলে আজ আমাকে সব বলবে, এখন বলো। তিনি চুপ করে রইলেন। তারপর বললেন, দুলাল, আমি বলবো, কিন্তু তুই প্রতিশ্রুতি দিয়ে তুই আমাকে ভুল বুঝবি না। আমি বললাম, আপু, আমি তোর ভাই, আমি তোকে কখনো ভুল বুঝব না, বলো। আপু একটা গভীর নিঃশ্বাস নিলেন, কিন্তু তারপর বললেন, আমি আর সায়ন্তে একে অপরকে ভালোবাসি। আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি। আমি অবাক হয়ে বললাম, আপু, এটা তুমি আমার থেকে লুকিয়েছিলে কেন? আপু চোখ নামালেন। আমার ভয় ছিল, দুলাল, তুই বুঝবি না। আমি বললাম, আপু, আমি তোর ভাই, আমি তোকে সব সময় সমর্থন করব, কিন্তু তুমি এত গোপন করলে কেন? সায়ন্তু বলল, দুলাল, তোর আপু তোকে এত ভালোবাসেন যে তিনি চাননি তুই তাকে ভুল বুঝিস। আমরা একটা বড় সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আমরা চাই তুই আমাদের পাশে থাকিস। আমি বললাম, কি সিদ্ধান্ত? আপু চুপ করে রইলেন, তার চোখে একটা অদ্ভুত উদ্বেগ ছিল। আপু বললেন, দুলাল, আমি আর সায়ন্তে বিয়ে করেছি। আমরা গোপনে বিয়ে করেছি, কারণ আমি জানতাম বাবা মা এটা মেনে নেবেন না। আমি অবাক হয়ে বললাম, আপু, তুমি বিয়ে করেছ আর আমাকে বলনি? আপু চোখে পানি নিয়ে বললেন, আমার ভয় ছিল দুলাল, আমি চাইনি তুই আমাকে ভুল বুঝিস। আমি বললাম, আপু, আমি তোকে কখনো ভুল বুঝব না, কিন্তু তুমি আমার থেকে এটা লুকিয়েছ কেন? সায়ন্ত বলল, দুলাল, আমরা চাই তুই আমাদের সঙ্গে থাকিস। আমরা বাবা মাকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু আমাদের তোর সমর্থন দরকার। আমি চুপ করে ভাবছিলাম আপুর এত গোপনীয়তার কারণ এটা। আমি বললাম, আপু, আমি তোমার পাশে আছি, কিন্তু তুমি আমাকে আগে বলতে পারতে। আপু হাসলেন, দুলাল, আমি জানতাম তুই আমাকে বুঝবি, কিন্তু আমার ভয় ছিল। রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম আপুর বিয়ে সায়ন্তের সঙ্গে। আমার মনে হলো আমি আপুকে ভুল বুঝেছিলাম। তার রহস্যময় আচরণের পিছনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।
তিনি শুধু আমার সমর্থন চাইছিলেন। আমি ঠিক করলাম আমি আপু আর সায়ন্তকে বাবা মার কাছে বোঝানোর চেষ্টা করব। কিন্তু আমার মনে এখনও একটা প্রশ্ন ছিল, বাবা মাকে এটা মেনে নেবেন? আপুর বিয়ের কথা জানার পর আমার মন এক অদ্ভুত অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছিল। আমি তাকে ভুল বুঝেছিলাম, তার রহস্যময় আচরণকে ভুলভাবে দেখেছিলাম। কিন্তু এখন আমার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বাবা মাকে এই বিষয়ে বোঝানো। আমি জানতাম এটা সহজ হবে না। আপু আর সায়ন্ত আমার সমর্থনের উপর ভরসা করছিলেন, আর আমি ঠিক করলাম আমি তাদের পাশে থাকব। সকালে আমি বাবা মার সঙ্গে কথা বলার জন্য তৈরি হলাম। আপু আমার পাশে বসেছিলেন। তিনি বললেন, দুলাল, তুই বিশ্বাস করিস তাই না? আমি চাই তুই বাবা মাকে বোঝাস। আমি মাথা নাড়লাম। আমি বাবা মাকে ডাকলাম। আমি বললাম, বাবা মা, আমার কিছু কথা আছে। তারা অবাক হয়ে আমার দিকে তাকালেন। আমি বললাম, আপু একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সায়ন্ত নামে একজনকে ভালোবাসেন, আর তারা বিয়ে করেছেন। বাবা মা চুপ করে গেলেন। মার মুখ ফ্যাকাশে হয়ে গেল আর বাবার কপালে ভাঁজ পড়ল। বাবা বললেন, শ্যামা, এটা কি বলছিস? তুই আমাদের না জানিয়ে বিয়ে করেছিস? আপু চোখ নামিয়ে বললেন, বাবা, আমি জানতাম তোমরা এটা মেনে নেবে না, কিন্তু আমি সায়ন্তকে ভালোবাসি। মা বললেন, সায়ন্তকে সে কি করে? আপু চুপ করে রইলেন। আমি বললাম, মা, সায়ন্ত একজন ভালো মানুষ। তিনি আপুকে অনেক ভালোবাসেন। বাবা গম্ভীর গলায় বললেন, দুলাল, তুই এর মধ্যে জড়াচ্ছিস কেন? শ্যামা, তুই আমাদের সঙ্গে এমন করলি। আবু কেঁদে ফেললেন। তিনি বললেন, বাবা, আমি কাউকে আঘাত করতে চাইনি। আমি শুধু আমার ভালোবাসাকে সম্মান দিতে চেয়েছি। আমি বললাম, বাবা মা, আপু সুখী, সায়ন্তটাকে অনেক ভালোবাসেন। আমরা কি তাদের সমর্থন করতে পারি না? মা চুপ করে রইলেন। আর বাবা বললেন, আমাদের সময় দাও। আমরা এটা এত সহজে মেনে নিতে পারব না। বিকেলে জানতো আমাদের বাড়িতে এল। আমি তাকে বাবা মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। সায়ন্তু বলল, আমি জানি আমি আপনাদের মনে কষ্ট দিয়েছি, কিন্তু আমি আমাকে অনেক ভালোবাসি। আমি তাকে সুখী রাখার জন্য সব করব। বাবা কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, সায়ন্ত, তুমি কি করো? সায়ন্তু বলল, আমি একজন নাপিত। আমি জানি আমার পেশা আপনাদের কাছে ছোট মনে হতে পারে, কিন্তু আমি শ্যামার জন্য সব কিছু করতে প্রস্তুত। বাবা চুপ করে রইলেন। সন্ধ্যায় আমি আপুর সঙ্গে কথা বললাম। আমি বললাম, আপু, তুমি আমার থেকে এত বড় কথা লুকিয়েছিলে কেন? আবু হাসলেন, দুলাল, আমি ভয় পাচ্ছিলাম। আমি জানতাম তুই আমাকে বুঝবি, কিন্তু বাবা মায়ের কথা ভেবে আমি চুপ ছিলাম। আমি বললাম, আবু, আমি তোমার পাশে আছি। আমি বাবা মাকে বোঝানোর চেষ্টা করব। আপু আমাকে জড়িয়ে ধরলেন, তার চোখে কৃতজ্ঞতার পানি ছিল। পরের দিন আমি বাবা মায়ের সঙ্গে আবার কথা বললাম। আমি বললাম, বাবা মা, ভালোবাসা কোনো পেশা, আবার সমাজের সীমা না মানে না। আপু সুখী, আমরা কি তাদের সমর্থন করতে পারি না? মা কেঁদে ফিরলেন। তিনি বললেন, দুলাল, আমরা শ্যামার ভালো চাই, কিন্তু এটা হঠাৎ আমাদের জন্য অনেক বড় ধাক্কা। বাবা বললেন, আমরা সায়ন্তের সঙ্গে আরেকবার কথা বলতে চাই। আমি বুঝলাম তারা ধীরে ধীরে মেনে নিচ্ছেন। শেষ পর্যন্ত অনেক কথা আর বোঝানোর পর বাবা মা আপু আর সায়ন্তের সম্পর্ক মেনে নিলেন। আমি আপু হাত সায়ন্তের হাতে তুলে দিলাম। আমি বুঝলাম আপুর আমার প্রতি কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তিনি শুধু ভালোবাসার জন্য আমার সমর্থন চাইছিল। আমি তাকে ভুল বুঝেছিলাম। আমার আপু সত্যি একজন অসাধারণ মানুষ। সবশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলব, ভালোবাসা এবং বিশ্বাস একটি সম্পর্কের মূল ভিত্তি। কাউকে ভুল বোঝার আগে তাদের কথা শোনা এবং তাদের দৃষ্টিকোণ বোঝার চেষ্টা করা উচিত। ভালোবাসা সব সীমানা অতিক্রম করে, তা যত কঠিনই হোক না কেন। তাই আমাদের উচিত পরিবারের প্রত্যেকটি মানুষের মনের অবস্থা বোঝা, তাদের পছন্দ অপছন্দের স্বীকৃতি দেওয়া। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।